আমাদের এই সরকার, আমাদের জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সময় থেকে কৃষিতে যে কত বড় উন্নয়ন হয় সেটা তো আপনারা জানেন, তাই না? আগে মানুষরা ভাত পাইতো না ঠিক মতো, এখন ভাতের অভাব কি কেউ বলতে পারে ভাতের অভাব আছে? এমনকি আমাদের কাপাসিয়াতে যারা একেবারে গরিব তাদের জন্য কিন্তু সরকার 22,266 জনকে বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল দেয়। 15 টাকা কেজি দরে 19,000-এর বেশি লোককে চাল দেয় 15 টাকা কেজি দরে। তারপরে তো আমাদের আরো আছে যে কি ওএমএস, তারপরে টিসিবির মাধ্যমে চাল দিচ্ছে, আরো সবকিছু দিচ্ছে। তো তাহলে আর কৃষককে উৎপাদন করতেছে। আমি বাংলাদেশের কৃষকদেরকে সব থেকে সাধুবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা ছোটবেলাতে যে জমিতে দেখছি 7 পণ 8 পণ ধান হইলে মানুষ খুশি হয়েছে। এখানে পিছনে যারা বসে আছে, এরা এখানে বসে আছে, এরা কিন্তু 7 পণ 8 পণ ধান দেখে না। আমরা কিন্তু 7 পণ 8 পণ ধান দেখছি। সেই জমিতে আজকে 25 পণ 30 পণ ধান হয়, 30 কমপক্ষে 30 পণ ধান হয়। তাহলে আজকে কোন জায়গায় চলে গেছে আমাদের এই কৃষির যে সরকারের প্রচেষ্টা, কৃষিতে যে গবেষণা, এই পরিমাণে আজকে আমরা বিশ্বের মানের একটা খাদ্য উৎপাদনে চলে গেছি। যে জায়গায় আমাদেরকে সবসময় খাদ্যে মানে চালের ঘাটতি আমাদের বাংলাদেশে একটা প্রত্যেক দিনের একটা নিয়ম ছিল। আমাদের সরকার কিন্তু ডালেও কিন্তু আমরা এখনো আমদানি করতে হবে না। এখন আমি কিন্তু এটা অনুরোধ করবো, এই সময় কিন্তু বসে থাকে না। যেমন এই ইংরেজি বছরটা যদি আমরা ধরি, ইংরেজি বছরে কিন্তু 6 মাস চলে গেছে। এই চলে যাওয়ার বাকি আছে আর 2 দিন। আজকে 28 জুন, আর 2 দিন গেলে 6 মাস শেষ, এই 2024 সালে। তাহলে সময় চলে যায় না তাড়াতাড়ি। তাহলে আমাদের আর 3-4 মাস পরে কিন্তু মুগ ডালের সময় হবে, মসুরি ডালের সময় হবে। আমি অনুরোধ করবো ডালটাও যদি আমরা করতে পারি, আর যে সরিষার চাষটা সরকার যে সরিষার বীজ উদ্ভাবন করে যে সরিষার বীজ দিচ্ছে, এই তেলটাও যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি, তাহলে বাংলাদেশে আজকে যে ডলারের সংকট, এই যে পুরো পৃথিবীতে যে যুদ্ধ, আমাদের পাশের দেশ মিয়ানমার থেকে যে 15 লক্ষ লোক বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে রাখাইন থেকে রোহিঙ্গারা, এই ওখানে যে ওই দেশের ভিতরে যুদ্ধ চলতেছে, যারা কক্সবাজারের ওইদিকে থাকে আমাদের বাংলাদেশের মানুষ, আমি যাদেরকে চিনি এবং পত্রিকায় দেখি প্রত্যেক দিন গোলাগুলির শব্দে তারা রাত্রেবেলা আতঙ্কে ঘুমাইতে পারে না। এই গোলাগুলি, এই যুদ্ধটা কিন্তু আমাদের একেবারে পাশের একটা দেশে কোনা করতে হচ্ছে। তারপরে ইউরোপে যুদ্ধ হচ্ছে, আরব ইসরায়েলি যুদ্ধ হচ্ছে। তাহলে পুরো পৃথিবী কিন্তু একটা সংকটের মধ্যে আছে এবং সবসময় কিছু দেশের পক্ষ নেয়। এগুলির কারণে এখন কিন্তু আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। আমরা যদি উৎপাদন করতে পারি বেশি বেশি, তাহলে আমাদেরকে কিনতে হবে না, তাই না? গতকালকে পেপার যদি কেউ পড়ে থাকে, তাহলে দেখবে আমাদের গার্মেন্টস, আমাদের যে কাপড় তৈরি হয়, পৃথিবীর সব থেকে বেশি কোন দেশে যায় গার্মেন্টস? ইউরোপ, আমেরিকা। সেই ইউরোপের বড় বড় দেশগুলি এখন যুদ্ধে জড়ায়, ওদের দেশে এখন আর কাপড় কেনা কমাই দিচ্ছে। আমেরিকাও কিন্তু এখন কাপড় কেনাটা কম করে দিয়েছে। ওরা কি করতেছে, আগে যে কাপড় কিন্তু 100 টাকা দামে, এখন ওরা বলতেছে আমরা ওটা 10 টাকায় কিনতে চাই। মানে 10 টাকা দামে যে কাপড়টা কম দামে, ওরা কম দামের জিনিসে চলে যাচ্ছে। এই জন্য আমরা, আমাদের সরকার প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের মানুষ যেন খাদ্যের কষ্ট না পায়। এখন খাদ্য বলতে কি, আমরা ছোটবেলায় পড়ে আসছি খাদ্য কাকে বলে। মানুষ যা কিছু খায়, যেটার মধ্যে পুষ্টি আছে, যেটার মধ্যে ভিটামিন আছে, যেটা মানুষের শরীরের ক্ষয় রোধ করে, সেটাই হলো খাদ্য। এখন আমরা যদি বিষটা খাদ্য না, বিষ খেলে তো মানুষ বাঁচবে না, তাই না? তাহলে খাদ্য দরকার আমাদের, স্বয়ংসম্পূর্ণ খাদ্য। তো সরকার চাচ্ছে যে খাদ্যে যেন মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়। আমাদের এক সয়াবিন তেল আর তা নয়, এটা আনতে সরকারের ভর্তুকি দেওয়ার আগে 28,000 কোটি টাকা। এই যে সারের বস্তা সারা বাংলাদেশে, এটার জন্য
জন্য লাগে 32,000 কোটি টাকা। তাহলে এই টাকাটা পরিশোধ করতে হয় ডলারে। এখন আমরা যদি আমাদের দেশে এই তাহলে কি হবে? তাহলে আমাদের বাইরে থেকে কিনতে হবে না। এই জন্য তেলের উৎপাদনটা বাড়াতে হবে। সরিষার তেল যদি আমরা উৎপাদন বাড়াই তাহলে আমরা সয়াবিনের উপরে চাপটা করবে। এমনকি পেঁয়াজ আমরা কম বেশি সবাই খাই। তো দেখা যায় কিছু দুষ্টু লোকরা পেঁয়াজের দামটা বাড়ায় দেয় যে সময় মানুষের পেঁয়াজের দরকার বা পেঁয়াজ কম। তো এই জন্য পেঁয়াজটা কিন্তু এক সময় ছিল বাংলাদেশেই উৎপাদন ছিল। তাহলে আমাদের নিজেদের পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে। এখানে চরের জমি পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, ধনিয়া এগুলি যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের বৈদেশিক টাকা লাগবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যেটা আমাদের ইউনূস সাহেব একটু আগে বললেন যে আমাদের কাপাসিয়াতে কিন্তু একটা তৈরি তরকারি দিয়ে আমরা একটা সার উৎপাদনের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি, বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে সার উৎপাদন হচ্ছে। এই সারটা এই যে রায়তে যে এবার সমাদায় পদ্ধতিতে গতবার প্রথম ছিল টোকে সমাদায় পদ্ধতি, এবার হয়েছে রায়তে। এই এখানে দেখা গেছে কত কম সারের আমাদের যে পচা পাতা বা এইসব দিয়ে যে সার তৈরি করা হচ্ছে ওই সারটা ব্যবহারের ফলে পোকামাকড় লাগে না, তাতে করে উৎপাদনটা অনেক বেশি হয়ে গেছে এবং সারও কিন্তু কম লাগে। আপনারা চেষ্টা করবেন। আমাদের একটা পরিকল্পনা আছে যে আগামী উনি বলছে 4 বছর যিনি এটা বানাচ্ছে, আমার ধারণা 4-5 বছরের মধ্যে আমরা কাপাসিয়া যদি সব মানুষ যদি এই বর্জ্য থেকে সারটা ব্যবহার করতে পারে। যেমন আগে এক সময় সার যখন ছিল না তখন আপনারা কি দিতেন? গোবর ছাড়া আর পচা জিনিস দেওয়া হইতো। তো ঠিক একই জিনিস কিন্তু ওখানে তৈরি হচ্ছে, যেটা দিয়ে আমাদের উৎপাদনটা বাড়বে, পোকামাকড় লাগবে না। তো এই জন্য কীটনাশক যদি কম লাগে, আর কীটনাশক থেকে কিন্তু আপনারা জানেন চর্মরোগ হয়, কিডনির রোগ হয়, হার্টের রোগ হয়। কারণ কীটনাশক দেওয়ার সময় মুখে যদিও কাপড় বেঁধে দেয়, কাপড়টা দিয়ে মুখটা বন্ধ করে রাখে, নাক মুখ দিয়ে যেন নিঃশ্বাসে না ঢোকে, কিন্তু তারপরেও বাতাসে যে পরিমাণ ছড়ায় সেটা থেকে কিন্তু কীটনাশকের ফলে নানান রকম রোগ বালাই হয় মানুষের। এই জন্য আপনারা আমাদের এখান থেকে যে কাপাসিয়া সাফাইসিতে যে সার তৈরি করা হচ্ছে জৈব সার, আমরা চেষ্টা করব আগামীতে আমরা যেহেতু কাপাসিয়াকে প্রত্যেকটা গ্রামকে আদর্শ গ্রাম করবো, তাহলে এই জৈব সারটাও যেন আপনাদের কাছাকাছি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়। সেটার জন্য আমি সেই যারা জৈব সার তৈরি করতেছে ওনাদের মাধ্যমে এবং উপজেলার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছাকাছি যেন জৈব সারটা নিয়ে যাওয়া যায়। কারণ আমরা জৈব সার যত বেশি দিব তাহলে আমাদের রাসায়নিক সার ব্যবহার কমে যাবে। রাসায়নিক সার ব্যবহার করলে সরকারের বৈদেশিক মুদ্রা বাঁচবে এবং কৃষকের জীবন মানের উন্নয়ন হবে, তাদের রোগ বালাই কম হবে, সেটা একটা ব্যাপার, এবং উৎপাদন বেশি হবে। আর আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের পতিত জমি যে কোনো জায়গায় হলুদ চাষ করবেন, আর হলুদটা কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকদিন যদি মনে করেন যে কোনো সময় সকাল দুপুর বিকাল আপনি যখন ইচ্ছা খাওয়ার সময় এই পরিমাণ 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ যদি প্রত্যেকদিন চিবাই খেয়ে ফেলবেন, আমি নিজে খাই, প্রত্যেকদিন চিবাই খেয়ে ফেলবেন, তাহলে দেখবেন যে কোনো কাজে শক্তি পাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রান্নার সময় তো আমরা হলুদ ব্যবহার করি। তারপরে আদা, হলুদ কিন্তু যে কোনো জায়গায় সহজে হয়। এই জিনিসগুলো আপনারা চাষ করার চেষ্টা করবেন, আদা, হলুদ। পানের সাথে তামাক, জর্দা, সুপারি এগুলির বদলে ধনিয়া, কালো জিরা, তারপরে গুয়া মসুরি মানে মৌরি এগুলি যেন আমরা ব্যবহার করতে পারি। তাহলে যে আপনারা অনেকেই অ্যান্টাসিড খান না পেটে ব্যথা হলে, বা এই যে কি যেন বলে সেগুলো, তারপরে ওমিপ্রাজল, এসব ওষুধ খান না। এগুলি ওষুধ কি দিয়ে বানায় জানেন? এই ওষুধের সব থেকে বড় যে জিনিসটা ব্যবহার করা হয় এটা হলো গুয়া মসুরি। এই গুয়া মসুরি যদি এমনি চিবাই খায় ফেলেন তাহলে কিন্তু এই পেটে ব্যথা, গ্যাস এটা এমনিতেই হবে না। ভাত খাওয়ার পরে পানের সাথে জর্দা, চুন না দিয়ে গুয়া মসুরি দিয়ে খাইলে ভালো। এইগুলো কিন্তু একটা নিরাময় হবে। আপনারা
সেই জিনিসগুলি করবে। তারা সুন্দর করে ফসলের চাষ করবে এবং এখান থেকে ভালো ফসল হবে এই আশা রাখি। এবং আমাদের 11টা ইউনিয়নের যে 33 জন মাঠ পর্যায়ে যারা কাজ করছে, আমি খুবই খুশি হলাম এটা যে তারা তৎপর যে কথা বললো, তারা ডাকলে তারা যায়। এই জিনিসটা খুবই জরুরি, কারণ তারা, আমি মনে করি যে কোনো দায়িত্ব যখন যার হয় সেই দায়িত্বটার বদলে সে বিনিময়ে যেমন চাকরি করছে, সে বেতন পাচ্ছে, পাশাপাশি তার দায়িত্বটা তখনই সম্পূর্ণ হয় সেই দায়িত্বটা মানুষকে যদি সে খুশি করতে পারে। আর মানুষকে ভালো রাখাটাই হলো সবার কর্তব্য। বিশেষ করে যারা সরকারি কাজ করে, যারা জনগণের জন্য কাজ করে, তাদের কর্তব্য হলো মানুষ যেন ভালো থাকে। এই মানুষ ভালো থাকার কাজে কৃষি যে দপ্তর আমাদের, তারা ভালো কাজ করছে। এটা আমি কাপাসের যে কৃষির যে বর্তমান অবস্থা তাতে আমরা বুঝতে পারছি। তো এই বিষয়টা এগিয়ে যায়। আর কাপাসে আরেকটা কথা মনে রাখবেন যে গতকালকেও সচিবালয়ে আমাদের সাথে দেখা করে গেছে কৃষি অফিস থেকে। তো বললো যে আমাদের এই কাপাসিয়া লাল মাটি এবং একটু টিলা টিলা ভাব আছে যে আমাদের এই কাপাসিয়াতে, এই টিলা মাটির জন্য এখানে কিন্তু যে কোনো টক জাতীয়, যেমন মনে করেন আনারস, আমলকি, তারপরে জাম্বুরা, লেবু জাতীয় যা ফসল, এটা খুব ভালো হবে। মালটা, এগুলি যদি আপনারা চাষ করা যায় তাহলে আপনারা নিজেরা খেতে পারবেন এবং বিক্রির ব্যবস্থা করতে পারবেন। আর আরেকটা কথা, এটা ভালো কথা মনে করছে আমাদের উপজেলা চেয়ারম্যান যে এই লাল মাটিটা যদি কাটেন, এটা কিন্তু সরকারের আইনেও আছে, মাটি কাটা যাবে না। মাটির মালিক প্রথম আলাদা, তারপরে সরকার, রাষ্ট্র, তারপরে তো আপনারা উত্তরাধিকার সূত্রে পারেন বা যেভাবেও আপনারা মালিকানা পাচ্ছেন। কিন্তু মালিকানার এই অর্থ না যে মাটিটাকে বিক্রি করে দেওয়া অথবা আরেকজনের মাটি জোর করে বিক্রি করে দেওয়া। মাটি কেটে বিক্রি করবেন না, কারণ মাটি কেটে বিক্রি করলে আল্লাহ তাআলা মাটিটা কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, আল্লাহ একমাত্র জানেন যে কেন তিনি এটা করছেন। আমাদের মানুষের কোনো অধিকার নাই সেইখানে মাটির দিকে কেটে সমান করা। বিদেশে যদি আপনারা কোনোদিন, অনেকেই হয়তো বিদেশে চাকরি করতে যায়, কিন্তু ওইখানকার বাসা বাড়িতে যারা থাকে, ধরেন উন্নত দেশে, ওইসব দেশে বাসা বাড়িতে যারা থাকে তারা তো দেখেন নাই ওদের বাসা যদি মনে করেন একটা জায়গা ঢাল এরকম উঁচা, তাহলে ওর বাসাটা এমন হবে, ঢোকার জায়গাটা হবে নিচে দিয়ে, তারপর দোতলা, তিনতলা। ওরা কিন্তু কেটে সমান বানায় না, যেরকম মাটি সেখানে বাসা হবে। দরকার হলে নিচে তারা একটা রুম হবে, দোতলায় 2টা রুম হবে, তিনতলায় 2টা রুম হবে, কিন্তু ওরা মাটি কাটে না। আমরাও মাটি কাটবো না, এটা আপনারা প্রতিজ্ঞা করবেন। মাটি কাটবেন না, মাটিকে রক্ষা করবেন। মাটিকে রক্ষা করলে তাহলে আল্লাহর কাছে কিন্তু মাটিরও জবাব দিতে হবে, এটা মনে রাখবেন। আমরা আমাদেরকে মাটিটাও যদি আমরা কাটি, এটারও কিন্তু জবাব দিয়ে করা লাগবে। তো সেহেতু আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। উৎপাদন যে কোনো ভাবে বাড়াতে হবে। আমি সবশেষে আমাদের বঙ্গদাস তাজউদ্দিন আহমদের একটা কথা দিয়ে শেষ করি। তিনি বলছিলেন ওই সময় যে আমাদের এই দেশের কৃষক কোনোদিনও হরতাল করে না, ধর্মঘট করে না, স্ট্রাইক করে না। কারণ কৃষক জানে, কৃষক যদি হরতাল করে তাহলে তার মাটিতে ফসল করতে পারবে না সময় মতো। তো এই জন্য তাহলে এই কৃষকের জন্য কিন্তু আমরা বেঁচে আছি, আমরা 2 বেলা 3 বেলা খাওয়া পাচ্ছি। এই জন্য এই কৃষক হলো সবচাইতে সম্মানিত মানুষ। আপনারা যারা কৃষকের ছেলে, যারা একটু লেখাপড়া করছেন, তারা এখন যান্ত্রিক কৃষি হয়েছে। এই যান্ত্রিক কৃষিটা তারা যারা শিখে নেয়, তারা এই যান্ত্রিক কৃষিতে যায়। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার তো ভালো লাগে দেখতে। আমি 20 মিনিট লাগে 1 বিঘা জমি কাটতে। আমি দাঁড়িয়ে দেখছি আমাদের কাপাসিয়ায় যে কটা যন্ত্র আছে, এই যন্ত্র দিয়ে কাপাসিয়ার জন্য যথেষ্ট, কিন্তু কাপাসিয়ার মানুষরা এখন অভ্যস্ত হয় না এই যন্ত্র দিয়ে কাটায়। যে জন্য কাপাসিয়ার যন্ত্র দেখা যাচ্ছে কিশোরগঞ্জে চলে যায়, হাওড় এলাকায় চলে যায়। এই জন্য আপনারা যন্ত্রের যারা আছেন, এখানে বয়স্ক মানুষ বেশি নাই, সবই কম বয়স। এই জন্য আমি বলবো লেখাপড়া, বিদেশে যে যত শিক্ষিত সে তত বেশি কৃষি কাজ করে। কারণ কৃষির আধুনিকীকরণের ফলে কৃষি এখন একেবারেই অন্যরকম। একটা লোক আমি দেখছি আমেরিকাতে হয়তো 100 বিঘা জমি দেখাশোনা করে,
সব যন্ত্রে হয়। তো এই জন্য আমরা যেন যন্ত্রের উপর এই যান্ত্রিকীকরণের জন্য আমাদের সরকার অনেক বেশি আন্তরিক। কারণ আমাদের সংবিধানে লেখা আছে কৃষিকে যান্ত্রিকীকরণ করা হবে, এবং সেই দিকে কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সরকার ছিল এবং আমাদের মমতাজ তাজউদ্দিন আহমদ, তিনিও কিন্তু এই কৃষি যান্ত্রিকীকরণের কথা বারবার করে গেছেন। আমাদেরকে সেই দিকে খেয়াল রেখে কাজ করতে হবে, এবং যারা গরু পালে, ছাগল পালে, দয়া করে সব দুধ বিক্রি করে দিবেন না, নিজের খাবেন, নিজের বাচ্চাদেরকে খাওয়াবেন, তারপরে বিক্রি করবেন। কারণ পুষ্টিটা খুব দরকার, পুষ্টি না হলে জ্ঞান হয় না। আমি আরেকদিন আপনাদেরকে পুষ্টি নিয়ে কথা বলবো, কারণ এই পুষ্টিটা না হলে আমাদের মানুষের জ্ঞান হবে না, শয়তানি বুদ্ধি বাড়বে। ভাত বেশি খাইলে কাঁদতে বেশি, আর শয়তানি পেঁচাল্লা বুদ্ধি বেশি হয়। কারণ বিদেশের লোকরা ভাত কম খায়, এই জন্য ওদের জ্ঞান বেশি। এই জন্য আমাদের ভাত কম খাইতে হবে, অন্য কিছু বেশি খাওয়া লাগবে, সবজি খাওয়া লাগবে, মাছ মাংস খাওয়া লাগবে, ডিম খাওয়া লাগবে, দুধ খাওয়া লাগবে। কারণ আমাদের আগেকার মানুষ বেশি দুধ খাইতো, যতটাই বলেন নিজের গরু, নিজের মুরগি পালতো, নিজে খাইতো, কিন্তু এখনকার মানুষ বিক্রি করে দেয়। এই জন্য নিজের দিকে খেয়াল রাখবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে নিয়ে যান আপনাদের এই কৃষি ফসল আগামী আমনের যে দেওয়া হচ্ছে, এবং আপনাদের এটা দিয়ে ভালো ফসল হোক এটুকু আশা করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রীকে আমাদের মাঝে এসে